হাই, হ্যালো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি সুজিত কুমার বড়ই, লেকচারার মাহিলারা ডিগ্রি কলেজ, মাহিলারা গণদেব বরিশাল। অনলাইন ভিডিও টিউটোরিয়াল প্ল্যাটফর্ম ইউটিউবের জনপ্রিয় চ্যানেল ইংলিশ গ্রামারের পক্ষ থেকে আমি সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আমি ধারাবাহিকভাবে ইংলিশ গ্রামারের উপর বিভিন্ন টিউটোরিয়াল প্রচার করে থাকি। ইউটিউব অনলাইন এর মাধ্যমে আমি ছেলেমেয়েদের শিক্ষার্থীদের ইংলিশ গ্রামারের ব্যাপারে আরও সচেতন সজাগ এবং যাতে তারা কিছুটা উপকৃত হতে পারে সে ব্যাপারে চেষ্টা করে থাকি। বিগত পর্বে আমি ন্যারেশনের উপর টিউটোরিয়াল প্রচার করেছি এবং প্রিপারেশনের উপরেও কয়েকটা টিউটোরিয়াল দিয়েছি। আজ আমি শুরু করছি নতুন একটি ধারাবাহিক টিউটোরিয়াল, ভার্ব, অর্থাৎ পার্টস অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বা বিষয় হলো ভার্ব। এই ভার্ব এর রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে আমি আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্বস রয়েছে ক্লাস 6 থেকে ডিগ্রি পর্যন্ত। এতে 5 মার্কস থাকে এবং 5 মার্কস খুবই গুরুত্বপূর্ণ, যেটা প্রতি ক্লাসেই রয়েছে। বিশেষ করে এসএসসি এবং এইচএসসি লেভেলে এই 5 মার্কস গ্রামারের খুবই দরকার। তবে একটু পরিশ্রম করলে পরে, একটু খেয়াল করলে পরে, একটু মনোযোগী হলে পরে এই 5 মার্কস আমরা অনায়াসেই পেতে পারি। তো আমি রাইট ফর্ম অফ ভার্বস এর বিষয়ে আলোচনা করব। তো রাইট ফর্ম অফ ভার্বস বিশেষ করে আমি নবম, দশম এবং একাদশ সহ অন্যান্য শ্রেণীতেও রয়েছে এবং আমি অ্যাডভান্স লার্নার্সের যে রাইট ফর্ম অফ ভার্বস চ্যাপ্টারটা রয়েছে সেই রুলস নিয়ে আমি আলোচনা করব। প্রসঙ্গটি 5টি ভাগে বিভক্ত করে আলোচনা করছি এবং এতে 5টি টিউটোরিয়াল তৈরি করব। লক্ষ্য করে শুনলে আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে ছেলেমেয়েরাও উপকৃত হবে। অ্যাডভান্স লার্নার্সের 5টি টিউটোরিয়াল হলো দেখা যাচ্ছে। আমি ওই অ্যাডভান্স লার্নার্সের যে 37টি রুল দেওয়া আছে সেই 37টি রুল উদাহরণ সহ ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। রাইট ফর্ম অফ ভার্বস পার্ট 1 1 হইতে 9, রাইট ফর্ম অফ ভার্বস পার্ট 2 10 হইতে 16, রাইট ফর্ম অফ ভার্বস পার্ট 3 17 হইতে 23, পার্ট 4 24 হইতে 30 এবং পার্ট 5 31 হইতে 37। এভাবে ভাগ করে আমি আলোচনা করছি। তো প্রথমেই টিউটোরিয়াল 1, এখানে আমি আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বস পার্ট 1। এখানে রুল আছে 1 হইতে 9 পর্যন্ত। তো ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা যদি এই বিষয়গুলো হলো প্রশ্ন আর এইগুলো হলো উত্তর, এগুলো ভালো করে লক্ষ্য করে তাহলে এইগুলো সলভ করতে পারলে পরেই তারা ওই রাইট ফর্ম অফ ভার্বস যেভাবেই দেওয়া থাক প্যাসেজ আকারে অথবা অন্য আকারে দেওয়া থাকলে তারা অবশ্যই লিখতে পারবে। সরি, ঠান্ডা লেগেছে, শীতকালের দিন। যাই হোক, আমরা আলোচনা করছি। তো রুল 1 নম্বরে এই যে আছে সৌভিক প্লে ফুটবল। আসলে এই যে ভার্ব, এটার ফর্ম কি হবে সেইটা আমাদের জানতে হবে। এটা সৌভিক প্লে হবে না, প্লেস হবে না, প্লেইং হবে, দ্য সান রাইজ, এখানে রাইজেস হবে না রাইজিং হবে, হ্যাজ রাইজিং হবে। এইগুলো সঠিকভাবে লেখাটাই হলো রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক ফর্ম। তো এখানে ব্যাখ্যাটা হলো যদি সাবজেক্ট থেকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সৌভিক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ কারণে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়েছে, যে এস যোগ হয়েছে সৌভিক প্লেস ফুটবল। ঠিক আছে, ফুটবল, ফুটবল। পরে দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, এখানে যে ব্যাখ্যাটা এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, এই কারণে থার্ড পারসন সিঙ্গুলার বা ভার্বের সাথে এস বা ইএস হয়েছে। বলা হয়েছে যদি কোনো চিরন্তন সত্য কথা হয় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলে এই ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তো সান রাইজ ইন দ্য ইস্ট চিরন্তন সত্য কথা, এখানে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়েছে। 3 নম্বর রুলে বলা হয়েছে যে এই যে কিছু কিছু বিষয় রয়েছে যদি সেন্টেন্সে এইরকম শব্দ থাকে, যেমন রেগুলারলি, অলওয়েজ, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি,
এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, এই শব্দগুলো যদি থাকে, কি বললাম, রেগুলারলি, ডেইলি, অকেশনালি, অলওয়েজ, নর্মালি, ইউজুয়ালি, এভরিডে, এই যে শব্দগুলো, এগুলো ছেলেমেয়েরা ওই বই দেখে মুখস্থ করে নিতে হবে, তাহলে ভালো হবে। এই শব্দগুলো থাকলে ওই সেন্টেন্সটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে বিধায় এই ভার্বের গোস, এখানে গোস হয়েছে, গোস টু স্কুল রেগুলারলি। দ্য গার্ল নট সিং এ সং, এই 4 নম্বর নিয়ম। দ্য গার্ল নট সিং এ সং, আর নট থাকা মানেই হলো এটা নেগেটিভ সেন্টেন্স হবে, নেগেটিভ। দ্য গার্ল নট সিং এ সং নেগেটিভ হবে। আর নেগেটিভ কীভাবে করে, একটা ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে, এই যে ভার্বটার প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্ট ফর্ম যদি থেকে থাকে, তাহলে এইটা নেগেটিভ করতে হলে ওই ভার্বের আগে ডু নট, ডাজ নট, ডিড নট বসাইতে হয়। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তারপরে একটা নট বসাইলে হয়, যেমন আই অ্যাম নট, হি ইজ নট। কিন্তু মেইন ভার্ব থাকলে মেইন ভার্বের আগে ডু নট, ডাজ নট, ডিড নট হয়। এখানে যেহেতু এস নাই, এখানে হবে ডাজ নট, অর্থাৎ গার্ল সিঙ্গুলার, এখানে ডাজ নট হবে। যদি প্লুরাল হইতো তাহলে হবে ডু নট, আর যদি এটা পাস্ট টেন্স হয় তাহলে হবে ডিড নট। তো আমরা এখানে লিখতে পারি দ্য গার্ল ডাজ নট সিং এ সং, এভাবে আমরা শুদ্ধ করে লিখবো। হোয়াট ইউ ওয়ান্ট, এটা এই চিহ্ন থেকে বোঝা যায় যে এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। সে কারণে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স করতে হলে ওই ভার্বের অবস্থান হয় সাবজেক্টের আগে। তা সে কারণে প্রশ্নবোধক এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভার্ব সাবজেক্টের আগে ডু আনতে হবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই ওয়ান্ট ভার্বটাকে আমরা ইন্টিগ্রেটিভ করলাম, অর্থাৎ তার আগে ডু আনলাম। কিন্তু ডুটা যাবে সাবজেক্টের আগে, ইউ হলো সাবজেক্ট, তার আগে ডু। হোয়াট ডু ইউ ওয়ান্ট, শো মি সিংস এ সং নাও, এই যে নাও, এখানে একটা সংকেত হলো বা গ্রামাটিক্যাল নিয়ম হলো নাও বা অ্যাট দিস মোমেন্ট যদি থাকে তাহলে সে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠন কি, সাবজেক্ট পরে আমি যার ব্যবস্থা ইজ, সেরকম আমরা শো মি ইজ সিঙ্গিং এ সং, ই জানলাম ব্যবস্থা ইজ করলাম। তো লক্ষ্য করতে হবে নাও, ওই নাও অ্যাট দিস মোমেন্ট, নাও অথবা অ্যাট দিস মোমেন্ট, এরকম জাতীয় শব্দ থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা করবো। এটা মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। আমি যখন এই টিউটোরিয়ালটা তৈরি করছি তখন এটা টিভি স্ক্রিনের একটা পর্দায় করছি, ছাত্রছাত্রীদের অবশ্যই এটা অবশ্যই এই টিউটোরিয়ালটা ছাত্রছাত্রীদের জন্য, তো এটা তারা ওই বড় পর্দায় অর্থাৎ ডাউনলোড করে হোক অথবা যখন টিভি মনিটরে দেখবে তখন এটা লার্জ করে নেবে। হ্যাঁ, এখানে এই যে এখানে কোনো একটা চিহ্ন আছে, এটা লার্জ করে নেবে, ফুল পর্দায় দেখবে, তাহলে এটা ক্লিয়ার আসবে। ছোটো হইলে পরে এগুলো শব্দগুলো বুঝতে একটু সমস্যা হবে। রিসেন্টলি, এই শব্দ থাকলে ওই এই যে শব্দ একটা রিসেন্টলি, এই শব্দ থাকলে সেন্টেন্সটা কী হবে সেটা একটা ব্যাখ্যা আছে। কী কী শব্দ থাকলে হবে, এই জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, এই শব্দগুলো থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এই যে 8 নম্বর নিয়ম। তাহলে রিসেন্টলি থাকলে হবে এটা কী কী শব্দ বললাম, অলরেডি, জাস্ট নাও, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, এগুলো হয়তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আই প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে কী হবে, আই, তারপরে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, আই এর পরে কী হবে, অবশ্যই হ্যাভ হবে। আই হ্যাভ বারের পাশে কি সি হবে, সিন, আই হ্যাভ সিন হিম রিসেন্টলি, I have seen him recently. I have seen him recently. যদি এখানে নর্ম যদি থাকতো yet তাহলে ওই have seen হইতো, যদি থাকতো lately তাহলেও have seen হইতো। এটা মুখস্থ করতে হবে শব্দগুলো দেখে। I go ঢাকা লাস্ট নাইট, এটা কি হবে, I লাস্ট নাইট, এটার ব্যাখ্যা হলো যদি অতীত নির্দেশক কোনো শব্দ থাকে, লাস্ট নাইট, লাস্ট ডে, ইয়েস্টারডে, 1971, last morning, last month, last day, last year,
লাস্ট ডিকেট, এরকম লাস্ট অতীত নির্দেশক কোনো শব্দ থাকলে সেই সেন্টেন্সটা হয় পাস্ট ইনডিফিনিট। আই গো ঢাকা লাস্ট নাইট, আই ওয়েন্ট ঢাকা লাস্ট নাইট। তো এভাবে আমরা সমাধান করার চেষ্টা করব। এই বিষয়টা কোন কারণে এই বিষয়টা হলো সেইটা জানলে পরেই রাইট ফর্ম অফ ভার্ব এই নিয়মগুলোটা হয়ে গেল। এরকম 37টা নিয়ম আছে, আমরা শিখলাম ফার্স্ট পার্টে 1 হইতে 9 নম্বর নিয়ম আমরা শিখলাম পর্যায়ক্রমে। তো আগামী পর্ব পার্ট 2, সেখানে আমরা 10 হইতে 17 নম্বর নিয়মগুলো আলোচনা করব। সেইটা শোনার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি।